আছো? কতদিন পর দেখছি তোমাকে, অনেক মিস করেছি। মাত্র 1 বছরই তো বড়, নাম ধরে ডাকলে কি হবে? আমিও খুব মিস করেছি তোমাকে। পাশ থেকে রুচি বলল। সুচি, তোকে কতবার বলেছি ওকে আফনাশা আপু বলে ডাকতে? এভাবে কেউ বড় বোনের নাম ধরে ডাকে? থাক না রুচি আপু, ও আমাকে আফসানা বলেই ডাকুক। রুচির দুই মামা মামি এসে সবাইকে ভেতরে নিয়ে গেলেন। বড় মামার দুই ছেলে মেয়ে। বড় মেয়ে আফসানা এবার ইন্টার পরীক্ষা দিবে, আর ছোট ছেলে তাহান কেবল ক্লাস 6-এ পড়ছে। অন্যদিকে ছোট মামা বছর কয়েক আগেই বিয়ে করেছেন। তাদের ছোট্ট একটা ছেলে আব্দুল্লাহ, বয়স মাত্র 8 মাস চলছে। সবাইকে মিলে তাদের এক বড় একান্নবর্তী পরিবার। রুচির নানি মিতালি বেগমের মতো শান্ত বেগমকেও নিজের মেয়ে মতো করে দেখেন। সকলকে দেখে তিনি খুব খুশি হলেন। রুচি নানির কাছে যেতেই তিনি রুচিকে বুকে আঁকড়ে ধরলেন। বড় নাতনির মাথায় হাত বুলিয়ে আদর করলেন। আদিলকে দেখে বললেন, এইটা আমাগো আদিল। হায় রে, কত বছর আগে দেখেছিনু, তখন এইটুকু ছিল, এখন একেবারে জোয়ান মরদ হইয়া গেছে। আদিল সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করল, কেমন আছেন নানি? এই বয়সে আর ভালো থাকা যায়? কম বেশি অসুখ লেগেই থাকে, তাও আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। আফসানা আদিলকে দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। সেটা দেখে সূচিওকে জিজ্ঞেস করল, কি হলো, এইভাবে হাসছো কেন? না কিছু না, এমনি। সকলে জার্নি করে ক্লান্ত, তাই আগে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে। রুচির তার ছোট মামাতো ভাই আব্দুল্লাহকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। আফসানা রাতের খাবারের আয়োজন করতে সবাইকে সহযোগিতা করছে। সূচি এবং আদিল দুজনে একসাথে বসে আছে। আদিল মাঝে মাঝে ফোন থেকে চোখ তুলে রুচিকে দেখছে। রুচি আব্দুল্লাহকে হাসানোর জন্য নানা রকম মুখ করছে। ছোট আব্দুল্লাহ সেটা দেখে খিলখিল করে হেসে উঠছে। বাচ্চার সাথে সাথে রুচি নিজেও হাসছে। রুচিকে এভাবে হাসতে দেখে আদিলের চোখ আটকে গেল। আদিল হাঁ করে দুজনের কাণ্ড কারখানা দেখছে। রুচি আব্দুল্লাহ সারা মুখ চুমুতে ভরে দিচ্ছে। হঠাৎই এক অদ্ভুত ভাবনা আদিলের মস্তিষ্কে এসে হানা দিল। ভবিষ্যতে রুচি যখন মা হবে তখনও এভাবেই তাদের বাচ্চাকে আদর করবে, নাকি এর থেকেও বেশি ভালোবাসবে? রুচিকে নিজের বাচ্চার মা হিসেবে কল্পনা করতে আদিলের কান দুটো গরম হয়ে উঠল। নিজের ভাবনায় যেন নিজেই খানিকটা লজ্জা পেল। তো রুচির থেকে চোখ সরিয়ে নিয়ে ফোন স্ক্রল করতে থাকলো। কিন্তু ফোনে কি চলছে না চলছে সেদিকে তার কোনো মনোযোগ নেই। তার মাথায় এখন ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ঘুরপাক খাচ্ছে। রান্নাঘর থেকে রুচির ডাক পড়ল, তাই রুচি আব্দুল্লাহকে নিয়ে এসে সূচির কাছে দিতে চাইল, কিন্তু ছোট বাচ্চাকে দেখে 2 হাত নাড়িয়ে বলল, না বাবা, আমি ওকে নিতে পারবো না। একবার পড়ে গেলে কি হবে? আমি আমি ওকে শুধু দূর থেকে আদর করব, কোলে নিতে পারবো না। রুচি জানে সূচি এর আগে কখনো কোনো বাচ্চাকে কোলে নেয়নি, তাই ভয় পাচ্ছে। সেজন্য বাধ্য হয়ে আদিলের কাছে গেল। তবে আদিল বাচ্চাকে সামলাতে পারবে কিনা সেটা নিয়ে একটু শঙ্কায় আছে। কিন্তু আব্দুল্লাহকে নেওয়ার আর কোনো মানুষ নেই, তাই আদিলের কাছেই দিতে হবে। ওকে একটু দেখে রাখ, আমি এক্ষুনি আসছি। আদিলকে কিছু বলতে না দিয়েই রুচি আব্দুল্লাহকে ওর কোলে দিয়ে দিল। জীবনে এই প্রথমবার কোনো ছোট বাচ্চাকে কোলে নিল আদিল। আব্দুল্লাহ ছোটদের উষ্ণতা যেন আদিলের হৃদয়কে উষ্ণ করে দিল। আব্দুল্লাহ বেশ চুপচাপই থাকলো আদিলের কোলে। তবে যেই না আদিল একটু নড়াচড়া করলো, সাথে সাথে কান্না শুরু করে দিল। ভয়ে আদিল একদম স্ট্যাচু হয়ে গেল। সাথে সাথে আব্দুল্লাহও কান্না বন্ধ করলো। তুই তো দেখছি ভারী দুষ্টু। এতক্ষণ বোনের কোলে কি সুন্দর হাসছিলে, আর আমার কাছে এসেই কান্নাকাটি শুরু। আব্দুল্লাহ তো আদিলের কথার কিছুই বুঝলো না, শুধু মুখ দিয়ে করলো। রুচি তাড়াতাড়ি করে কাজ শেষ করে রান্নাঘর থেকে ছুটে এলো। এসে দেখলো আব্দুল্লাহ আদিলের চোখে মুখে হাত দিচ্ছে, আর আদিল হেসে হেসে বাচ্চাদের ভয়েসে ওর সাথে কথা বলছে। রুচি ওদের দুজনকে মুগ্ধ হয়ে দেখলো। এরপর আদিলের সামনে এসে হাত পাতলো। রুচিকে দেখে আদিল আব্দুল্লাহকে ওর কোলে দিয়ে দিল। রাতে খাবার ঘরের সকলে একজোটে খেতে বসলো। মাটিতে মাদুর পেতে সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে। সুশি খেয়াল করলো আসার পর থেকে আফসানা মাঝে মধ্যেই লুকিয়ে লুকিয়ে আদিলকে দেখছে। এখন খাবার সময়ও আদিলের প্লেটে ওই খাবার তুলে দিচ্ছে এবং মিটমিট করে হাসছে। সূচি বেশ বিচক্ষণ, তাই এসব তার চোখ এড়ালো না। এদিকে রুচির এসব কোনো ধ্যান ধারণা নেই। সে সকলের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে ব্যস্ত। গ্রামের দিকে সকলে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। শহর লেকদের মতো
তেমন রাত জাগে না। 10টা বাজতে বাজতে যে যার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তবে আদিলের থাকা নিয়ে দেখা দিল সমস্যা। সুচি এবং রুচি দুজনে আফসানার সাথে এক ঘরে থাকবে, কিন্তু আদিলের জন্য আর কোনো ঘর ফাঁকা থাকলো না। তাই শেষমেশ বারান্দায় চৌকিতে রাতে আদিল ঠাঁই পেল। এ নিয়ে অবশ্য তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে যেখানে সেখানে ঘুমাতে সক্ষম, শুধু মাথা নিচে একটা বালিশ হলেই হবে। তবে এখন যেহেতু বেশ ঠান্ডা, তাই গায়ে কিছু না জড়ালে সারা রাতে ঠান্ডায় জমে যেতে হবে। রুচির নানি আদিলের জন্য মোটা একটা কাঁথা বের করে দিলেন। আদিলের জন্য তার খুব খারাপ লাগছিল, কিন্তু আদিল তাকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিল যে তার কোনো সমস্যা হচ্ছে না। বাকিরা যে যার ঘরে সবাই গিয়ে ঘুমিয়ে পড়ল, তবে ছেলেমেয়েরা সবাই জাগ্রত। সুচি আর আফসানা লেপের মধ্যে বসে গল্প জুড়ে দিয়েছে। দুজনে দুজনকে পেয়ে যেন পেটে আর কোনো কথা রাখতে পারছে না। রুচি মাঝে মাঝে তাদের সাথে টুকটাক কথা বলছে। সুচি কথায় কথায় হঠাৎ আফসানাকে জিজ্ঞেস করলো, আসার পর থেকে দেখতে পাচ্ছি তুমি এবার কেমন যেন অন্যরকম বিহেভ করছো। মানে কিরকম করছি? আগে তো সবসময় আমার সাথে মজা করতে, জোরে জোরে হাসতে, কিন্তু এবার তোমাকে খুব চুপচাপ লাগছে। আফসানা লাজুক ভঙ্গিতে বলল, আমি তো এমনই। হুম, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করেছি আদিল ভাইয়ার সামনে তুমি আরো বেশি পাল্টে যাও। সুচি বুড়ুকুচকে কিছুটা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, তুমি আবার আদিল ভাইয়াকে পছন্দ করো না তো? আফসানা সুচির মুখ চেপে ধরে বলল, আরে কি করছো? আস্তে কথা বলো, উনি শুনতে পাবে তো। ঘর থেকে বারান্দার দূরত্ব খুব কম, একটু জোরে কথা বললেই সব শোনা যাবে। উনি? আফসানার কথা শুনে সুচি হাঁ করে হাসতে শুরু করলো। ধ্যাত, আফসানা খানিকটা লজ্জা পেল, কিন্তু সুচির সাথে তার যেহেতু খুব ভালো বন্ডিং, তাই সাহস জাগিয়ে সুচির কানে কানে জিজ্ঞেস করলো, ওনার কি গার্লফ্রেন্ড আছে? সেটা তো আমি জানি না। ভাইয়া তো আপুর সাথে একসাথে কলেজে পড়ে, তাই আপু হয়তো জানবে। দাঁড়াও জিজ্ঞেস করি। আপু, আদিল ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে? এতক্ষণ ওদের ফিসফিস করে বলা সব কথাই রুচির কানে গেছে, কিন্তু কিছু বলেনি। আসার পর থেকে রুচি খেয়াল করেছে আফসানাকে আদিলের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে। যেহেতু ওর এখন আবেগের বয়স, তাই এ সময় কোনো ছেলেকে পছন্দ করা স্বাভাবিক। যে কেউ এরকম সময় আবেগ হয়ে পড়ে যায়, তাই ব্যাপারটা ওভারে আমলে নেয়নি সে। তবে এখন এসব কথাবার্তা শুনে বেশ বিরক্ত হচ্ছে। জানি না, সেটা ওকে জিজ্ঞেস কর। তাই তো, ভালো আইডিয়া। এক কাজ করো, তুমি ভাইয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি ওকে বলে দিচ্ছি অ্যাকসেপ্ট করার জন্য। আফসানা খুশি হয়ে বলল। ঠিক আছে, আইরির নাম বলো। আফসানা আদিলকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই সুচি ঘর থেকে ডেকে উঠল। আদিল ভাইয়া? আদিল এতক্ষণ বসে বসে গেম খেলছিল। একে তো গ্রামের দিকের এলাকা, তার মধ্যে আবার শীতকাল, তাই চারপাশ একদম শুনশান। কেউ একটু জোরে পা ফেলে হাঁটলেও যেন তার আওয়াজ শোনা যাবে। আফসানার ঘর থেকে এতক্ষণ ওদের কথাবার্তা এবং হাসাহাসির শব্দ ভেসে আসছিল আদিলের কানে। তবে হঠাৎ করে এভাবে সুচির ডাক শান্ত পরিবেশে যেন বজ্রপাতের মতো শোনা গেল। আদিল খেলা বন্ধ করে কপাল কুঁচকে ভাবল, এই মেয়ে আবার এভাবে ডাকছে কেন? কি হয়েছে? আফসানা তোমাকে রিকোয়েস্ট দিয়েছে, অ্যাকসেপ্ট করো তো। আদিল কোনো জবাব দিল না। গেম থেকে বের হয়ে ফেসবুকে ঢুকলো। সাথে সাথে নোটিফিকেশনের টুং টুং শব্দ হতে শুরু করলো। আফসানা আদিলের সবগুলো পোস্ট রিয়াক্ট করেছে, তা আবার লাভ রিয়াক্ট। আদিল বিরক্ত হয়ে নোটিফিকেশন অফ করতে আফসানা মেসেজ পাঠালো, আপনার কিছু লাগলে জানায়েন। না, কোনো কিছুর প্রয়োজন নেই। সুচি আফসানার হাত থেকে ফোন কেড়ে নিল। এরপর নিচে মেসেজ লিখলো, আপনার কি গার্লফ্রেন্ড আছে? এমন প্রশ্নে কিছুটা হকচকিয়ে গেল আদিল, কিন্তু ভেতর থেকে সুচির হাসির শব্দ শুনে বুঝলো ওরা দুজন মিলে শয়তানি করছে। তোরা যে বসে বসে শয়তানি করছিস সেটাও জানে? এই রে, আদিল ভাইয়া নিশ্চয়ই বুঝে গেছে এসব আমি লিখেছি। সুচি ফটাফট মেসেজ লিখলো, সরি ভাইয়া, আমরা তো একটু মজা করেছিলাম। আর আপু পাশেই আছে। এসব ফাজলামি বাদ দিয়ে ঘুমা। ঘুমাবো তো, কিন্তু তাহলে বলো কালকে তুমি সকালে আমাদের ঘুরতে নিয়ে যাবে? আদিল এবার সোজা রুচিকে মেসেজ করলো, কিরে, ওরা এভাবে দুষ্টুমি করছে, তুই মানা করতে পারিস না? আমি কি মানা করব? ওরা মজা করছে, তুই মজা নে। রুচির মেসেজ পড়ে আদিলের মনে হলো ওর মেজাজ খারাপ। তাহলে কি ও জেলাস ফিল করছে? আদিল বাঁকা এসে ভাবলো, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ওদের সাথেই মজা করি। যা ইচ্ছে কর। আদিল ওদেরকে জানিয়ে দিল সে কালকে ওদের ঘুরতে নিয়ে যাবে। আফসানা, সুচি, দেখো উনি মেসেজ দিয়েছে,
বলছে কালকে নিয়ে যাবে। রুচির এবার খুব রাগ হলো ওদের সব কটার উপর। সে কাট গলায় আফসানাকে বলল, আদিল তোমার থেকে বড় আফসানা, ওকে ভাইয়া বলে ডাকবে। আফসানা মিনমিন করে জবাব দিল। আচ্ছা। রুচি এবার গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। ওরা দুজন এখনো ফিসফিস করে কথা বলছে। মিসেস হাসান মিমের ঘরের দরজা নক করে ভেতরে ঢুকলেন। দরজা খোলার শব্দ পেয়ে মিম সেদিকে মুখ তুলে তাকালো। ভদ্রমহিলা দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ভিতরে আসা যাবে? এসেই যখন গেছেন তখন জিজ্ঞেস করার কি দরকার, আসুন। মিসেস হাসান এসে মিমের পাশে খাটের উপর বসলেন। এরপর তিনি বলতে শুরু করলেন, আজ তোমাকে কয়েকটা কথা বলতে এলাম। এর আগে এগুলো কখনো বলিনি, কারণ বলার প্রয়োজন ছিল না। তবে আজ না বললেই নয়। তোমার বাবার সাথে আমার যখন বিয়ে হয়েছিল তখন তোমার বয়স ছিল মাত্র 7 বছর। উনি মূলত আমাকে বিয়ে করেছিলেন তোমার একজন মা এনে দেওয়ার জন্য, কিন্তু তুমি ছোট থেকেই খুব জেদি ছিলে, তাই কখনো আমাকে মা বলে ডাকুনি। আমি চেষ্টা করেছি তোমার বিশ্বাস অর্জন করার, কিন্তু পারিনি। আসলে আমি নিজেই ভয় পাচ্ছিলাম। তখন আমার বয়সও তো বেশি ছিল না। মনের মধ্যে ভয় ঢুকেছিল, যদি আমি আর 5টা সৎ মায়ের মতো হয়ে যাই। তুমি দিন দিন যত বড় হলে তত আমার সাথে দূরত্ব বাড়িয়ে নিলে। আমি ভাবলাম, যাক, আমাকে না হয় অন্তত তোমার বাবাকে ভালোবাসো, সম্মান করো। কিন্তু কালকে তোমার ব্যবহারে তোমার বাবা যথেষ্ট কষ্ট পেয়েছেন। তোমার ওনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। তোমার বোঝা উচিত তুমি একাই মা হারাওনি, তোমার বাবাও তার স্ত্রীকে হারিয়েছে, কিন্তু তোমার কথা ভেবে এই নিজেকে সামলিয়ে নিয়েছে। বিশ্বাস করো, উনি তোমাকে খুব ভালোবাসেন, তোমার ভালো চান। প্রত্যেকটা বাবারই স্বপ্ন থাকে তার মেয়েকে একজন সৎ ভালো ছেলের হাতে তুলে দেওয়ার। উনিও সেজন্যই তোমার জন্য বিয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিলেন। উনি চাইলেই কিন্তু সাথে সাথে হ্যাঁ করে দিতে পারতেন, কিন্তু তিনি এমনটা করেননি। তোমার মতামতকে প্রাধান্য দিয়েছিল, সেজন্য ব্যাপারটা বিস্তারিতভাবে আগে তোমার কাছে বলেছেন। কিন্তু তুমি ভাবলে আমরা তোমার বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব করছি। আমরা কেউ এমনটা করব না। তুমি তো আমাদেরই সন্তান, যেটা তুমি মানো বা না মানো। পৃথিবীর কোনো বাবা মা তাদের সন্তানদের থেকে আলাদা করতে চান না, কিন্তু মেয়েদের যে বিয়ে করে একদিন বাবা মায়ের ছেড়ে যেতেই হয়, এটাই যে প্রাকৃতিক নিয়ম। তুমি যেদিন মা হবে সেদিন বুঝতে পারবে। আমি তোমাকে গর্ভে ধারণ করিনি ঠিকই, কিন্তু কখনো তোমাকে পর ভাবিনি। সব সময় নিজের সন্তান মনে করেছি। তুমি ভেবেছ তুমি চলে গেলে আমরা ভালো থাকবো, কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয়। তুমি ছাড়া যে এই বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে ওনার চোখ দিয়ে অশ্রু গড়ালো। মিমের চোখেও পানি টলমল করছে। বাইরে থেকে মিমের বাবা তার স্ত্রীকে ডাকতে উনি উঠে চলে গেলেন। মিম কিছুক্ষণ ওরকমই চুপচাপ বসে থাকলো। তাহলে কি এত বছর এই মহিলাটাকে আমি ভুল বুঝেছি? আসলেই তো অন্য সৎ মায়েদের মতো তিনি তো কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি। তাহলে কেন এত অপছন্দ করি আমি তাকে? তিনি আমার মায়ের জায়গা নিয়েছেন সেজন্য। কিন্তু আমি যে কাউকে আমার মায়ের জায়গাটা দিতে পারবো না, আর না পারবো কখনো তাকে মা বলে সম্বোধন করতে। মিমের দু চোখ কুপচে কান্না আসছে। বাবাকেও বোধহয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আসলেই তো আমার বাবার পাশে থাকা উচিত ছিল, কিন্তু আমি আরো তার থেকে দূরে দূরে থেকেছি। মিম হাত দিয়ে চোখের জলটুকু মুছে নিল। না, এখন থেকে আর তাকে কোনো কষ্ট দেব না। কিন্তু বিয়ের কথা কিভাবে মেনে নিব? আয়নের কথা মনে আসতে বুকটা ভারী হয়ে গেল মিমের। লোকটাকে কি বলবি সে? ফোনের দিকে তাকাতেই সেটা বেজে উঠল। স্ক্রিনে আয়নের নাম দেখে মিমের বুক কেঁপে উঠল। আয়নকে কি বলবে সে? এখন তার সাথে কথা বললে সে নিশ্চয়ই বুঝে নেবে কিছু হয়েছে। বিচলিত হয়ে মিম কল কেটে দিল। তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ করে পাশে ফেলে রাখলো। মাঝরাতে রুচির ঘুম ভেঙে গেল। অভ্যাসগতভাবে পিপাসা লাগছে তার, তাই পানি খাওয়ার জন্য উঠে বসলো, কিন্তু ঘরে পানি রাখা নেই। পাশে তাকিয়ে দেখলো লেপের মধ্যে আফসান এবং সূচি গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রুচি গায়ে চাদর জড়িয়ে পানি খাওয়ার জন্য ঘর থেকে বের হলো।
রান্নাঘর থেকে এক গ্লাস পানি ঢেলে খেলো। কনকনে ঠান্ডা পানি খেয়ে রুচির দাঁতগুলো যেন শিরশির করে উঠল। ঘরে ফিরে যাওয়ার সময় আদিলের দিকে চোখ পড়ল। আদিল এক হাত মাথার উপর রেখে টান টান হয়ে শুয়ে আছে, শুধু বুক অব্দি কম্বল দিয়ে ঢাকা, বাকি অংশে ফাঁকা। রুচি ধীর পায়ে এসে আদিলের পাশে বসলো। এই নিস্তব্ধতার মধ্যে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রুচি আদিলের ঘুমান্ত মুখখানি মুগ্ধ হয়ে পরিদর্শন করছে। রাত্রির গভীরতা যেন এই মুগ্ধতাকে আরও কয়েক গুণ বেশি বাড়িয়ে দিচ্ছে। আদিলের ভারী নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। রুচির খুব ইচ্ছে হলো ঘুমন্ত যুবকটির মুখখানা ছুঁয়ে দিতে আর চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে। হাত যেন তার আপনা আপনি আদিলের দিকে অগ্রসর হলো। রুচির হাত আদিলের চুল ছুঁই ছুঁই, কিন্তু তার আগে আদিল কপাল থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বুকের উপর রাখলো। আদিলকে নড়তে দেখে রুচির সাথে সাথে হাত টেনে নিল। বুকের উপর রাখা আদিলের হাত লোমগুলো ঠান্ডায় দাঁড়িয়ে আছে। রুচির নিজের গা থেকে চাদর খুলতে খুলতে ধীর কণ্ঠে বলল, কি সুন্দর শান্তশিষ্ট বাচ্চাদের মতো হয়ে ঘুমাচ্ছে, আর ঘুম থেকে উঠলেই বানরের মতো লাফালাফি শুরু করে দেবে। তাহলে কি এখন আমার সারাদিন বাচ্চাদের মতো করে ঘুমাতে হবে তোর জন্য? রুচি আদিলকে চাদরটা দিয়ে ঢেকে দিতে চাচ্ছিল, তখনই হঠাৎ করে আদিলের কণ্ঠ শুনে ভড়কে গেল। রুচি হতভম্ব হয়ে চাদরটা এক প্রকার আদিলের মুখে ছুঁড়ে মারল। আদিল হাত দিয়ে মুখ থেকে চাদর সরিয়ে নিল। রুচি আশ্চর্য হয়ে বলল, তুই এতক্ষণ জেগেছিলি? আদিল পাশ ফিরে রুচির দিকে বলল, হুম, কার যেন উষ্ণ নিঃশ্বাস গায়ে পড়ছিল, তাই ঘুমটা ভেঙে গেল। কিন্তু তুই যে এভাবে আমার মতো একটা নাদান বাচ্চার ঘুমন্ত অবস্থার সুযোগ নিবি, সেটা আমি ভাবতেই পারিনি। রুচি ভেবাচাকা খেলো। কি বলছে এই ছেলে? সে কখন তার ঘুমের সুযোগ নিল? রুচি চোখ রাঙিয়ে বলল, কি বলছিস এসব? কি সুযোগ নিয়েছি আমি তোর? সুযোগ যদি নাই নিয়ে থাকিস তাহলে এত রাতে এখানে কি করছিস? পানি খেতে এসেছিলাম আমি। তো আমি কি পানি নিয়ে বসে আছি? সেটা আমি একবারও বলেছি? পানি খেয়ে এসে দেখলাম তুই ঠান্ডায় কাঁপছিলি, সেজন্য তোর ওপর দয়া করে চাদরটা দিতে এসেছিলাম। ও তাই? আদিলের ঘুমন্ত কণ্ঠ যেন আরো বেশি গম্ভীর শোনালো। রুচি ভাবছে, সব ছেলেদেরই ঘুমন্ত কণ্ঠস্বর কি এরকম শোনায়, নাকি শুধু আদিলেরটা এত সুন্দর লাগছে? পরপর শুকনো ঢোক গিলল রুচি, গলা যেন তার শুকে কাঠ হয়ে আছে। মাত্রই তো পানি খেয়ে এলাম, তাহলে এখন লাগছে কেন? এদিকে আদিলের রুচিকে দেখছে। তাদের মধ্যে কার দূরত্ব খুব বেশি নয়। ঘুম থেকে ওঠার ফলে রুচির চুলগুলো বেশ এলোমেলো হয়ে ঝুঁটি থেকে বেরিয়ে আসছে। চোখ মুখগুলো কেমন ফোলা ফোলা লাগছে। এমন অবস্থাতেও রুচির রূপ যেন সামান্যতম কমছে না। আদিলকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে রুচি চটপট করে উঠে দাঁড়ালো। মানুষের ভালো করাতে নেই বলে মুখ ভেঙচি দিয়ে পেছনে ফিরল। তখনই আদিল খুব আস্তে করে ওকে ডাকলো, রুচি, কি? গুড নাইট। গুড নাইট। আচ্ছা, তোর কি ঠান্ডা লাগছে? ভেতর থেকে গায়ে দেওয়ার জন্য কিছু এনে দিব? আদিল রুচির দেওয়া চাদরটা দেখিয়ে বলল। না, এটা হলেই যথেষ্ট। রুচি শুধু চোখ রাঙিয়ে চলে গেল। রুচি যেতেই আদিল ওর চাদরটা বুকে জড়িয়ে নিল। চাদরটা থেকে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে। আদিল সেটাকে নাকের কাছে নিয়ে এসে শ্বাস ভেতরে টেনে নিল। এত তো রুচির গন্ধ লেগে আছে। মনে হচ্ছে রুচি ওকে জড়িয়ে ধরে রেখেছে। আদিল শালটাকে বুকের কাছে নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সকাল সকাল উঠে রুচি তার নানি মামিদের সাথে পিঠা বানাতে সাহায্য করছে। সকালের ব্রেকফাস্ট হিসেবে আজকে খাওয়া হবে ভাপা পিঠে, খেজুরে গুড়ের গরম গরম ভাপা পিঠা। একটা খেলেই যেন মন ভরে যায়। সুচি আর আফসানা এখনো ঘুম থেকে জাগেনি, তবে আদিল উঠে গেছে। কারণ সবাই উঠে কাজ করছে, তাই শব্দে দিয়ে বারান্দায় এসে বেশিক্ষণ ঘুমাতে পারেনি। কিছুক্ষণ পরেই সুচি এবং আফসানা ঘুম থেকে উঠল। এরপর তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে রেডি হতে শুরু করেছে। শান্ত বেগম ওদের তৈরি হতে দেখে জিজ্ঞেস করলেন, কে রে, তোরা কোথায় যাচ্ছিস? বড় মা, আমরা সরিষা ফুলের বাগানে যাচ্ছি। ওহ, সরিষার খেতে যাবি? কিন্তু তোরা দুজন একা একা যাবি? না না, আদিল ভাইয়ের সাথে যাব। ভাইয়া বলেছে নিয়ে যাবে। কাল রাতেই সব প্ল্যান করা হয়ে গেছে। ঠিক আছে, যা ঘুরে আয়, তবে সাবধানে থাকিস। কিরে, তোদের হয়নি এখনো? এত সময় লাগে রেডি হতে? এই তো হয়েই গেছে। আরেকজন কোথায়? ওকে তো দেখছি না। রেডি হয়ে গেছে? কি যে, আপু তো এখনো ঘরে আসেনি। তো যে দেখ ও কোথায়। সুচি ছুটে গিয়ে বোনকে জিজ্ঞেস করলো, আপু কি করছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বের হবো তো। তোরা যা, বেড়ে আয়,
আমি এখানেই থাকি। না না, তাড়াতাড়ি চলো। সুচি, তোরা যা না, কেউ একজন তো বাড়িতে থাকা উচিত। এর মধ্যে আদিল সেখানে এসে উপস্থিত হলো। আফসানা ওর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত মুচড়াচ্ছিল। আদিল ভাবলো আফসানা হয়তো ওর সামনে অস্বস্তি ফিল করছে, তাই ওখান থেকে চলে এসেছে। কি হলো? ভাইয়া দেখো না, আপু যেতে চাচ্ছে না। আদিল কিছু বলার আগে রুচির নানি বললেন, তুইও ওদের সাথে যা বুড়ি, গ্রামের আশপাশটা একটু দেখে আয়। রুচির নানি কথা ফেলতে পারলো না, তাই রেডি হতে চলে গেল। আদিল ওদের দুজনকে নিয়ে সামনে হাঁটছে, আর রুচি ওদের তিনজনের পিছু পিছু ছোট ছোট পা ফেলে যাচ্ছে। গ্রামের সুন্দর পথঘাট উপভোগ করছে। এখন বেলা 11টা বাজছে, তবু সূর্যের দেখা নেই। রুচির চোখ যত দূরে যাচ্ছে ততই কুয়াশা দেখতে পাচ্ছে। বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা সরিষার ক্ষেত এসে পৌঁছালো। আদিল, সুচি এবং আফসানার ছবি তুলে দিচ্ছে। রুচি এই সুন্দর প্রকৃতির চারপাশে সুন্দর ফোনের ক্যামেরায় বন্দি করে নিল। আদিল ছবি তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে রুচির দিকে দেখছে। রুচির ফোন বেজে উঠতে সে কথা বলার জন্য ওদের থেকে একটু সাইডে চলে গেল। আশেপাশে চোখ ঘোরাতে একটা মাটির ঢিবি দেখতে পেল। রুচি সেখানে বসে পড়ল। ওর এক স্টুডেন্ট কল দিয়েছে রেজাল্ট জানানোর জন্য। কথা বলতে বলতে হঠাৎ করে সুচির চিৎকার শুনে চমকে সেদিকে তাকালো। দেখলো সুচি মাটিতে পড়ে গেছে। পরে কথা বলছি বলে ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বোনের কাছে গেল। সুচি এখনো পা ধরে মাটিতে বসে আছে। পাশে বসে আদিল ওর পা দেখছে। কিভাবে পড়লি? সব সময় এত লাফালাফি করিস কেন? দেখে চলাফেরা করতে পারিস না? পরে তো সব সময় নিজেরই ক্ষতি করিস। আর আদিল, তুই কি করছিলি? জানিসই তো ও একটু বেশি লাফালাফি করে। একটু দেখে রাখতে পারিসনি? এক মুহূর্ত চোখের আড়াল হলেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে। চল এবার বাড়ি চল। রুচি গিয়ে নিজের ছোট বোনটাকে উঠে দাঁড় করালো। বেচারি সুচি কাঁদো কাঁদো মুখ করে রেখেছে। একে তো ব্যথা পেয়েছে, তার মধ্যে রুচির ভয়ে কিছু বলতেও পারছে না। এখন কিছু বললে বোনের বকা খেতে হবে, তাই চুপচাপ মুখে তালা লাগিয়ে আছে। আফসানা এবং আদিল চুপ করে থাকলো। আফসানা তো রুচির রাগ দেখে ঢোক গিলছে। এখানে আসার আইডিয়া তো তারই ছিল। এখন যদি সুচির মতো ওকেও বকা দেয়। বাড়িতে ঢুকতেই সুচিকে খুঁড়ে খুঁড়ে হাঁটতে দেখে মা জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে তোর? ওভাবে হাঁটছিস কেন? জামা কাপড়ের এই কি অবস্থা? কি আবার হবে? এক মুহূর্ত শান্ত থাকে তোমার মেয়ে লাফালাফি করতে গিয়ে পড়ে গেছে। এত বড় হয়ে গেছে তাও বাচ্চাদের মতো কাণ্ড কারখানা। এদের সব সময় দেখে রাখতে রাখতে আমি বিরক্ত হয়ে গেছি। কি করবে বলো? ছোট ভাই বোন থাকলে তো ওদের সাথে রাখতেই হবে। যতদিন বিয়ে করে শ্বশুর বাড়ি না যাচ্ছ ততদিন সামলাও। পাশে থেকে রুচির বড় মামি বললেন। এর মধ্যে সুচির বড় মা বালতিতে করে গরম পানি নিয়ে এসে ওর সামনে দিলেন। এখানে পা দিয়ে রাখ, তাহলে ব্যথা কমে যাবে। সুচি তাই করলো। চটপট গরম পানিতে পা ডুবালো। আদিল রুচিকে কিছু বলার জন্য ওর দিকে তাকালো, কিন্তু সে ওকে পাত্তা না দিয়ে হন হন করে ঘরে চলে গেল। রুচি দু হাতে মাথা চেপে ধরে বসে আছে। তখন আদিলের ওপর ওভাবে কেন চেঁচালাম আমি? সুচি পড়ে গেছে, সেটা তো ওর দোষ না। আমার ভালো লাগছিল না বলে ওর ওপর মিছে মিছি চিল্লানোটা ঠিক হয়নি। কে জানতো এখানে এসে আর এক যন্ত্রণায় পড়তে হবে। বিকেলে সবাই একসাথে গোল হয়ে বসে গল্প করছে। তখনই আয়ান রুচিকে কল দিল। রুচি সেখানে বসেই ফোন রিসিভ করে কানে ধরল। হ্যাঁ ভাইয়া, বলো। আয়ানের সোজাসাপটা প্রশ্ন। রুচি, তুই কি সবার সাথে আছিস? হ্যাঁ, কেন, কি হয়েছে? এক কাজ কর তো, তুই একটু আলাদা করে যা। আচ্ছা, যাচ্ছি। রুচি ওখান থেকে উঠে ঘরে চলে গেল। এটা দেখে মিতালি বেগম এবং শান্তা বেগম দুজন দুজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসলেন। এরকম করে রুচির উঠে যাওয়ার ব্যাপারটা অবশ্য আদিলের কাছে কিছুটা খটকা লাগলো। ভাইয়ার সাথে কি এমন কথা বলবে যেটা এখানে বলতে পারলো না? রুচি আফসানার ঘরে ঢুকে দরজা হালকা লাগিয়ে দিল। হ্যাঁ ভাই, এখন বলো। তোর কি মিমের সাথে কাল থেকে কথা হয়েছে? মিম? আমার বেস্ট ফ্রেন্ড মিমের কথা বলছে? হ্যাঁ, তাছাড়া তোর মিম নামে আর কয়টা বান্ধবী আছে? কিন্তু তুমি ওর কথা জিজ্ঞেস করছো কেন? প্রশ্ন পরে করিস রে বাবা, আগে আমি যা বলছি তার উত্তর দে। না, কাল থেকে তো কথা হয়নি, তবে বিকেলের দিকে মেসেজ দিয়েছিল। এখন বলো, কাহিনী কি? কাহিনী তুই ফিরে এলে বলবো। এখন শুধু এইটা জেনে রাখ, তোর বান্ধবীকে আমি পছন্দ করি।
কয়েক মুহূর্তের জন্য রুচি স্তব্ধ হয়ে গেল। সে কি কানে ভুল শুনল, নাকি আয়ান ভাইয়া সত্যি মিমকে পছন্দ করে? সত্যি বলছো তুমি ভাইয়া? হ্যাঁ, কিন্তু সে তো গতকাল থেকে ফোন ধরছে না, এখন আবার বন্ধ পাচ্ছি। তোর সাথে যোগাযোগ হলে আমাকে বলিস তো। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। তাহলে এখন রাখছি। রুচি মনে মনে বেশ খুশি হলো। আয়ান মিমকে পছন্দ করে ভাবতে আনন্দ হচ্ছে তার। কিন্তু 1 মিনিট, কিন্তু এই ব্যাপারে মিম তো আমাকে কিছু বলেনি। কত বড় বেয়াদব মেয়ে, আমাকে একটাবারও এই বিষয়ে জানানোর প্রয়োজন মনে করলো না। আগে হাতের কাছে পাই ওকে, তারপর মজা দেখাবো। তলে তলে এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু টের পেলাম না, ভাবা যায়? আদিল লক্ষ্য করলো রুচি আয়নের সাথে কথা বলার পর থেকেই মুসকি মুসকি হাসছে। এতে বেশ বিরক্ত হলো সে। ওদের দুজনের কি কথা হয়েছে সেটা জানার জন্য ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আর থাকতে না পেরে সোজা রুচিকে প্রশ্ন করে বসলো। ভাইয়ের সাথে কি কথা হলো তোর? ও তেমন কিছু না, এমনি আমাদের সবার খোঁজ খবর নিচ্ছিল। রুচি মনে মনে ভাবলো, এক্ষুনি আদিলকে এসব ব্যাপারে কিছু না জানানোই ভালো হবে, কারণ ওকে কিছু বলা মানে হাজারটা প্রশ্নের সম্মুখীন হওয়া। আমি নিজেই তো ভালোভাবে কিছু জানি না, তাহলে ওকে কি বলবো? আগে বাড়ি যেয়ে ভাইয়ার থেকে সবটা ভালো করে জেনে নি, তারপর না হয় ওকে বলা যাবে। কি হলো, এত কি ভাবছিস? আদিলের তবুও কেন জানি সন্দেহ থেকেই গেল, কিন্তু রুচি যেহেতু বলতে চাচ্ছে না তাই আর জোর করলো না। মাঝখানে 2 দিন কেটে গেল। আজ সবাই বাড়ি ফিরবে। রুচিদের সাথে আফসানা ও তার বাবাও যাবে। আসলে রুচির বড় মামার শহরে কিছু কাজ পড়ে গেছে, এজন্য যেতে হচ্ছে। তা দেখে আফসানা বায়না করলো সেও যাবে ফুফির বাসায় বেড়াতে। সে কথা শুনে মিতালি বেগম তো ভাগ্নিকে সাথে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, মেয়েটা কিছুদিন আমাদের সাথে থেকে আসুক, এরপর পরীক্ষা শুরু হলে তো আর যেতেও পারবে না। যেহেতু আফসানা যাচ্ছে তাই রুচি বলল, নানি, তুমিও সাথে চলো, আবার বড় মামাদের সাথে ফিরে এসোনি। আমরা তো তাও আসি, কিন্তু তুমি তো যেতেই চাও না। সুচিও বলল, হ্যাঁ নানি, চলো, তুমি আমার সাথে আমার ঘরে থাকবে। অবশেষে 2 নাতনি মিলে তাদের নানিকে সাথে যাওয়ার জন্য রাজি করালো। একে একে সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলো সবাই। যাওয়ার আগে রুচি ছোট আব্দুল্লাহর কপালে চুমু এঁকে দিল। এইবার তোমার যাওয়া হচ্ছে না বলে মন খারাপ? পরের বার এসে তোমাকে ঠিক নিয়ে যাব সোনা। মন খারাপ করে না? দেখে একটু হেসে দেখাও তো। আব্দুল্লাহ তার সামনে ছোট ছোট দাঁত দুটো বের করে হাসলো। এবার ড্রাইভারের পাশের সিটে রুচির বড় মামা বসলেন। মাঝখানের সিটে রুচির নানি, মা এবং বড় মা বসেছে। আর পেছনের সিটে বসেছে বাকি 4 জন হয় কিছুটা চাপাচাপি হচ্ছে। আদিল রুচির পাশে বসেছে। আদিল কিছুটা পা ফাঁক করে বসেছে, যেভাবে ছেলেরা বসে আর কি। সেজন্য চাপাচাপি আরো বেশি হচ্ছে। রুচি পড়ে গেছে চিপায়। একদিকে আদিল আর ওদিক থেকে আফসানা সুচি ঠেলা দিচ্ছে তাকে। রুচি মহা বিরক্ত হয়ে আদিলকে বলল, তুই কি আমার কোলে বসতে চাচ্ছিস? একটু ঠিক করে বস না, দেখছিস তো চাপাচাপি হচ্ছে। রুচির পাশে বসা সুচি বোনের সে কথা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে আফসানার গায়ের উপর। আদিল রুচির কানের কাছে মুখ নিয়ে যে ফিসফিস করে বলল, আমি তোর কোলে বসলে তুই আস্ত থাকবি? এরপর আদিল নিজের উরুতে হাত দিয়ে ইশারা করে বলল, কিন্তু তুই চাইলে এখানে বসতে পারিস, আমি সামলে নেব। রুচির দাঁত কটমট করে বলল। অসভ্য ছেলে। এরপর আদিলের থেকে মুখ লুকানোর জন্য অন্য দিক হয়ে বসে থাকলো। আদিল সেটা দেখে ঠোঁট চেপে হাসলো। বাড়িতে এসে সকলে দেখলেন আজিমুদ্দিন থমথমে মুখ করে বসে আছেন। তবে শাশুড়িকে দেখে আগে উঠে এসে সালাম জানালেন। আমরা এসেছি দেখা জামাই মনে হয় মুখ ভার কইরা রাখছে। না মা, ছি, কি বলছো এসব? এতদিন পর আপনি এলেন, খুব খুশি হয়েছি আমি। আফসানা এসে ফুফাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। আদিল আর রুচির বড় মামা আগেই গাড়ি থেকে নেমে গেছে। কাজ শেষ করে তারপর ফিরবে। আদিলও তাকে সাহায্য করার জন্য সাথে গেছে। সুচি বলল, তাহলে আমি আফসানাকে নিয়ে ওপরে গেলাম। আজিমুদ্দিন বললেন, আচ্ছা যাও। কিন্তু রুচি গেল না। বাবা চিন্তিত মুখখানার কারণ জানার জন্য সেখানেই তার পাশে দাঁড়িয়ে থাকলো। রুচির নানি তার জামাইকে জিজ্ঞেস করলেন, তা বাবা, তোমারে এরকম দেখাচ্ছে কেন? আসলে হয়েছে কি মা, আমার এক বন্ধুর ছেলে আজকে বিয়ে করলো, কিন্তু আমার আর আমার বন্ধুর পরিকল্পনা ছিল ও ছেলেটার সাথে আমাদের রুচির
পরিচয় করিয়ে দেওয়া। অনেক দিন বন্ধুত্ব তো, তাই এটাকে সম্পর্কে রূপান্তর করার ইচ্ছে ছিল আমাদের দুজনেরই। বাবার মুখ থেকে এরকম কথা শুনে রুচি চমকালো। এরকম একটা বিষয় নিয়ে যে তিনি মুখ ভার করে রেখেছেন সেটা ভাবতেও পারেনি। আব্বু মনে মনে আমার বিয়ের পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু কখনো তো এ ব্যাপারে আমাদের কিছুই বলেনি। আজিমুদ্দিন বলেই চলেছেন। আমার বন্ধু নিজেও জানতো না যে তার ছেলের অন্য কোথাও পছন্দ আছে। সমস্যা সেখানে না। যদি ছেলেটা অন্য কাউকে পছন্দ করেই থাকতো তাহলে তো আমাদের করার কিছু নেই। কিন্তু ছেলেটা যে মেয়েকে বিয়ে করেছে সে তার থেকে বয়সে বড়, তাই এই বিষয়টা নিয়ে সকলে কানাঘুষা করছে, সমাজে মুখ দেখাতে পারছে না। আমার বন্ধুর মন খুবই খারাপ, এই বিষয়টা নিয়ে মেনে নিতে পারছে না। তাই ছেলে রাগ করে বউ নিয়ে অন্য বাড়িতে উঠেছে। আমার বন্ধুর কথা, ও যে কোনো মেয়েকে বিয়ে করত, কিন্তু এরকম বয়সে বড় মেয়েকে কেন বিয়ে করলো? আমারও তো একই কথা, বিয়ের জন্য বয়সের তো একটা সীমাবদ্ধতা আছে। সংসারটাকে শান্তিপূর্ণ গড়ে তুলতে ছেলেদের ম্যাচুরিটি হতে হয়। এরকম বয়সের ব্যবধান গড়ে ওঠা সম্পর্কের ভিত্তি থাকে না, যে কোনো সময় ধসে পড়তে পারে। এই যেমন বিয়েটা হওয়ার সাথে সাথে ছেলেটা আর ওর পরিবারের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেল। আজিমুদ্দিন কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন। রুচির নানি বললেন, কতটা ভুল বলনি। আমাদের সময় তো এসব ঘটনা ঘটতো না। যখন মেয়ের বিয়ের বয়স হয়েছে বাপ দাদারা ভালো পাত্র খুঁজে বিয়ে দিয়ে দিতেন। এখন কি আর ওইসব দিন আছে? তাই বলে ছোট ছোট পোলার লগে বড় বড় মাইয়ার বিয়ে কেমনে জানি লাগে। রুচি তার বাবা এবং নানির মধ্যকার কথোপকথন শুনে জমে গেল। সে যে বিষয়টা নিয়ে এতদিন ভয় করত সেটাই সত্যি হলো। ওর পক্ষে আর এক মুহূর্তে এখানে দাঁড়ানো সম্ভব হলো না। তাই কোনো রকমে নিজেকে ঘরে টেনে নিয়ে গেল। এ সত্য যেন সে বহু পূর্বেই জানত, তবু আজকে বাবার মুখ থেকে শুনে এতটা অসহনীয় লাগছে কেন? রুচির হাতটা যেন থরথর করে কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে সবার থেকে আড়াল করে রাখা নিজের ডায়েরিটা বের করলো। ডায়েরিটা বেশ পুরনো লাগছে। রুচি ঠিক সেই পৃষ্ঠা বের করলো যেখানে সে প্রথমবারের মতো নিজের অনুভূতির কথা লিখে রেখেছিল, ক্লাস 10-এর কথা। তখন সদ্য কিশোরী বয়সে পা রেখেছিল সে। আদিল তখন তার সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়তো। আদিল খেলাধুলায় বেশ পটু ছিল, তাই স্কুলের অনেক মেয়ে তার উপর ফিদা ছিল। একদিন তো এক মেয়ে রুচির কাছে এসে একটা চিঠি দিয়ে আদিলকে দেওয়ার আবদার করলো। রুচিও ভালো মেয়ের মতো চিঠিটা আদিলের কাছে পৌঁছে দিল। আদিল চিঠিটার কি জবাব দিয়েছিল সেটা রুচির জানতো না। তবে এরপর থেকে মেয়েটা তাকে আর কখনো কোনো চিঠি দিতে বলেনি। তবে হঠাৎ একদিন রুচি স্কুল শেষে বাড়ি ফেরার পথে দেখলো আদিল ওই মেয়েটার হাত ধরে রেখেছে। আদিলকে অন্য মেয়ের সাথে দেখে প্রথমবারের মতো রুচি বুকের ভেতরে কেমন জানি চাপ অনুভব করলো। রুচি রাস্তা পার হয়ে ওদের সামনে গিয়ে দাঁড়াতে আদিল জিজ্ঞেস করলো, তুই এখনো বাসায় যাসনি কেন? রুচি ওর প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, তুই না বললি তোর টিমমেটদের সাথে মিটিং আছে, তাহলে এই মিটিং এর কথা বলছিলি? বাহ, ভালোই মিথ্যা বলা শিখেছিস তো। আদিলকে কিছু বলতে না দিয়েই রুচির আগে গজগাজ করতে একাই বাড়ি চলে গেল। এরপর টানা 1 সপ্তাহ আদিলের সাথে কথা বলেনি। আদিল বলতে এলেও ওকে এড়িয়ে চলেছে। এরপরে তো একদিন স্কুল থেকে ফিরে জানতে পারলো বড় আবু বিজনেসের জন্য সিলেট চলে যাবে। হঠাৎ এরকম নিউজ শুনে আদিল আর রুচির দুজনে চমকে উঠেছিল, কিন্তু কি আর করার, ভাগ্য তাদের কিছু বুঝে ওঠার আগে আলাদা করে দেয়। আদিল বাবা মায়ের সাথে সিলেট চলে গেল আর রুচি থেকে গেল এখানে। যাওয়ার আগে আদিল রুচির সামনে এসে বলেছিল, যাচ্ছি, তবে একদিন ঠিক ফিরে আসবো। রুচির ছোট্ট মনখানি তখন আবেগে ভরপুর। আদিল চলে যাচ্ছে ভেবেই যেন সারা মনটা তার বিষাদে ছেয়ে গেল। কোনো মতে কান্না আটকিয়ে শুধু মাথা নেড়ে সাই জানিয়েছিল। আদিলের অনুপস্থিতি রুচিকে বেশ খানিকটা বদলে দিয়েছিল। সে আগের তুলনায় বেশ চুপচাপ থাকতো, কারণ আদিল ছিল তার বেস্ট ফ্রেন্ড। বাদরামি করলে দুজনে একসাথে করেছে, বকা খেলেও দুজনে একসাথেই বকা খেয়েছে। এখন যখন আদিলে নেই তখন আর কার সাথে সময় কাটাবে? বহুদিন পর স্কুলের বিদায় অনুষ্ঠানে অবশ্য ওই মেয়েটি জানিয়েছিল যে ওই দিন মেয়েটি নিজে আদিলের সাথে কথা বলতে গিয়েছিল এবং রাস্তার ইটের সাথে পা বেঁধে পড়ে যায়, তাই আদিল ওকে তুলে ওর হাত ধরে রেখেছিল। তখনই রুচি এসে সেখানে উপস্থিত হয়। রুচি তখন বুঝতে পারে সে আদিলকে ভুল বুঝেছে, কিন্তু তখন আর কিছু করার নেই। আদিল তো অলরেডি ওর থেকে অনেক দূরে চলে গিয়েছে।
রুচির চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে ডায়েরির লেখাগুলোর উপর পড়ল। রুচি ডুকরে কেঁদে উঠল। কোনোদিন আদিলের জন্য নিজের অনুভূতি স্বীকার করেনি, এমনকি জবানেও নিয়ে আসেনি, কারণ তার ভয় হতো যদি নিজের উপর কাবু হারিয়ে ফেলে। আদিলকে বলে বসে সে তাকে কতটা ভালোবাসে, কত বছরের জমানা ভালোবাসা তার। রুচি ডায়েরির বুকে জড়িয়ে অঝরে কাঁদল, অনেকক্ষণ কাঁদল, নিজের ভালোবাসার জন্য কেঁদে কেঁদে ভাসালো, কিন্তু কেউ তার চোখের জল দেখল না। রুচির বাবা মেয়ের বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে রেখেছিল শুনে শান্তা বেগম চিন্তিত হয়ে পড়েছিলেন, কিন্তু পরে সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তবে দেরি না করে তিনি মিতালি বেগমকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। শোনো মিতালি, আমি আজই আয়ানের বাবার সাথে কথা বলবো, তুমিও রুচির বাবার সাথে কথা বলো। ভেবেছিলাম রুচির পরীক্ষাটা শেষ হলে এই বিষয়ে কথা বলবো, কিন্তু এখন দেখা যাচ্ছে সে আশায় থাকলে বড্ড দেরি হয়ে যাবে। অন্য কোথাও থেকে রুচির জন্য প্রস্তাব আসলে ওনারা দুই ভাই রাজি হয়ে যাবেন। আমিও তো সেটাই ভাবছি। তাহলে আজ রাতে কথা বলতে হবে। বাড়ির কর্তারা রাজি হয়ে গেলে আর কোনো চিন্তাই থাকবে না। এরপর বিয়ে যখন হওয়ার হবে। একদম ঠিক বলেছ। তাছাড়া দেখলেন না সেদিন ওরা দুজন আলাদাভাবে কথা বলল। আয়ান তো আমাদের মধ্যে কাউকে ফোন দিতে পারত, রুচিকেই কেন দিল? আমার তো মনে হয় ওরাও দুজন দুজনকে পছন্দ করে। শান্ত বেগম বেশ প্রফুল্লতার সহিত কথাটি বললেন। আদিল রুচির বড় মামার সাথে বিকেলের দিকে বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই রুচির সাথে দেখা হয়ে গেল, তবে রুচিকে দেখতে কেমন জানি লাগলো তার কাছে। তাই চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কি শরীর খারাপ? এরকম লাগছে কেন? কিছু হয়নি। কিছু না হলে এরকম লাগবে কেন? আমাকে যেমন লাগার লাগুক, সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? সবকিছু কি তোকেই বলতে হবে? এত প্রশ্নের উত্তর কেন চাস আমার থেকে? সারাক্ষণ প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না আমার। রুচি কর্কশ গলায় এক নাগাড়ে কথাগুলো বলে চলে গেল। আদিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। কি এমন জিজ্ঞেস করছে সে যে রুচি এরকম রিয়াক্ট করলো? কিছু একটা তো হয়েছে, না তো হঠাৎ ওর এরকম মাথা গরম করার কথা না। আদিল কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সুচির ঘরের দরজায় গিয়ে নক করলো। কে? আমি। সুচি উঠে এসে দরজা খুলে দিল। আফসানা তাড়াতাড়ি করে উঠে জামা কাপড় ঠিক করে বসলো। আদিল ভেতরে প্রবেশ করলো না, দরজায় দাঁড়িয়ে সুচিকে জিজ্ঞেস করলো, বাড়িতে কি কিছু হয়েছিল? না তো, বাড়িতে আবার কি হবে? তাহলে তোর বোন এমন করছে কেন? আপু কি করেছে? কি বললেন উনি? কি যে বলছে বাড়িতে কিছু হয়েছে কিনা। বাড়িতে আবার কি হবে মানে, মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও, আফসানা মনে মনে ভাবল, তাহলে কি উনি আমাকে দেখার জন্য এখানে এসেছিলেন? হতেও তো পারে, এদিকে তো একবার তাকিয়েছিলেন। আফসানা নিজের ভাবনায় খুশি হয়ে কল্পনায় বিচরণ করতে লাগলো। মিতালি বেগম রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছেন। স্বামীর কাছে কথাটা কিভাবে তুলবেন সেটাই ভেবে পাচ্ছেন না। উনি ব্যাপারটাকে কিভাবে নেবেন, কিভাবে রিয়াক্ট করবেন সেটা ভেবে ভেবে এই শীতে দরদর করে ঘামতে শুরু করলেন। চেয়ারে বসে একটা ফাইল দেখছিলেন আজিমুদ্দিন। স্ত্রীকে এভাবে হাঁটাহাঁটি করতে দেখে বিরক্ত হয়ে বললেন, আহ, কি করছো মিতালি? কি বলবে সেটা বলে ফেলো, তাহলেই তো হয়। তিনি ভালো করে তার স্ত্রীর অভ্যাস সম্পর্কে অবগত আছেন। কোনো কিছু বলার হলেই তার স্ত্রী এভাবে চিন্তিত হয়ে ঘর জুড়ে পায়চারি শুরু করেন। মিতালি বেগম স্বামীর সামনে এসে বসলেন। বলবো, কিন্তু আগে বলো তুমি ঠান্ডা মাথায় কথা শুনবে। আচ্ছা বলো। রুচি রাতে নানিকে সাথে নিয়ে শুলো। ঘুমানোর আগে নানির কাছে তার বিয়ের কাহিনী শুনল। রুচির মনে প্রশ্ন জাগলো, নানি কিভাবে নানাকে ছাড়া থাকছে? ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে তার কষ্ট হয় না? নানি, তোমার নানাকে মনে পড়ে না? হ্যাঁ, তা মনে পড়বে না? প্রতিদিনই মনে পড়ে। নানি, তোমার নানাকে ছাড়া থাকতে কষ্ট হয় না? কষ্ট হয়, তবে তোর নানা যতটা ভালোবাসা দিয়ে গেছেন সেটা দিয়ে বাকি জীবন পার করে দিতে পারবো। রুচি ভাবল, কাউকে না পেয়েও শুধু তাকে ভালোবেসে সত্যি কি এক জীবন পার করে দেওয়া যায়? রুচির নানি বললেন, ভালোবাসা এক অন্য জিনিস রে মা। যেমন দুঃখ আছে তেমন সুখও আছে,
তবে ভালোবাসা অনেক রূপ, অনেক জনের কাছে তা এক এক রকম। চিন্তা করিস না, তোর জীবনেও কোনো রাজপুত্র আসবে। রুচি কিছুক্ষণ পর নানির ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। পাশে তাকিয়ে দেখল তিনি ঘুমিয়ে পড়েছেন। নানির বলা কথা ভেবে মেকি হাসল সে। আর রাজপুত্র, যাকে নিয়ে ভেবেছিল, তাকেই যদি না পাওয়া যায় তাহলে রাজপুত্র দিয়ে কি হবে? যাকে সে চায় সবাই মিলে ওর ওপর তারই বড় বোনের দায়িত্ব চেপে দিয়েছে। রুচি মাঝে মাঝে ভাবে, সে যদি আদিলের থেকে 6 মাসের বড় না হতো, অথবা তারা যদি চাচাতো ভাই বোন না হতো, তবে কি ওদের কাহিনীটা ভিন্ন হতে পারত? এটা শুধু আমার তরফ থেকে একতরফা হলে মেনে নেওয়া যেত, কিন্তু আদিলের পাগলামিগুলো দেখে রুচির বড্ড কষ্ট হয়। ওর যখন মন ভাঙবে তখন কিভাবে সামলে উঠবে ও? রুচির চোখ দুটো আবারও ভেজে উঠল। চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে কানের উপর পড়ল। রুচি সে পানির উষ্ণতা অনুভব করতে পারল। 2 ভাই বসে চা খাচ্ছেন। রুচির নানিও তাদের পাশে বসে আছেন। আদিল ঘুম থেকে উঠে নিচে নেমে এলো। সুচি আর আফসানা বসে নাস্তা করছে। আদিলও একটা চেয়ার টেনে বসে পড়ল। শান্তা বেগম তার প্লেটে 2টো পরাটা তুলে দিলেন। আদিল খাওয়া শুরুর আগে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল। রুচিবাদের সবাই উপস্থিত আছে, কিন্তু রুচির কোনো খবর নেই। ঘুম থেকে উঠেছে সেই সকালে, কিন্তু এখনো কেউ তার দেখা পায়নি। সুচি খাওয়া শেষ করে হাত ধুতে গেল। এমন সময় তার বাবা ডাকলেন। আসছি বাবা। সুচি হাত ধুয়ে মুছে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা বলো। খেয়েছো? জি। আফসানা খেয়েছে? ও খাচ্ছে। আচ্ছা, রুচিকে দেখছি না, ওকে ডেকে নিয়ে এসো তো। আচ্ছা, ডাকছি। সুচি যে বোনের ঘরে নক করে বলল। আপু, বাবা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। রুচি ভেতর থেকে জবাব দিল। আসছি। আফসানার খাওয়া প্রায় শেষ, কিন্তু আদিলকে দেখার জন্য ধীরে ধীরে খাচ্ছে। বলতে গেলে খাচ্ছে কম, দেখছে বেশি। একবার তো আদিলের সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে আফসানা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। এদিকে আদিলের সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। রুচি নামতে নামতে আদিলের খাওয়া শেষ হয়ে গেল। ছোট বাবা রুচিকে কি বলবে সেটা জানার জন্য সেও এসে বসল। রুচি আসতেই আজিমুদ্দিন ওকে বসতে বললেন। এরপর বলতে শুরু করলেন। এখানে যেহেতু বাড়ির মুরব্বী উপস্থিত আছেন, তাই এই সুযোগে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এরপর রুচির দিকে তাকিয়ে বললেন। আমরা সকলে চাই তোমার পরীক্ষা শেষ হয়ে তোমার এবং আয়ানের বিয়ে সম্পূর্ণ করতে। কি বলেন ভাই? নাজিমুদ্দিন বললেন। কথাটা রুচির কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই রুচির চোখ দুটো বড় বড় হয়ে গেল। বড়সড় এক ধরনের ঝটকা খেল সে। তার বিয়ে, তা আবার আয়ান ভাইয়ের সাথে, এটা কি করে সম্ভব? আমার কথা না হয় বাদই দিলাম, ভাইয়া তো মিমকে পছন্দ করে। এখন কি করব আমি? একমাত্র ভাইয়াই পারে এই পরিস্থিতি থেকে আমাদের দুজনকে উদ্ধার করতে। কিন্তু ভাইয়া যে ঢাকায় গিয়ে বসে আছে, না জানি কবে ফিরবে। না, ভাইয়াকে ব্যাপারটা জানাতেই হবে। রুচি অশান্ত হয়ে সমস্যার সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এখন বাবা আর বড় বাবাকে কি জবাব দেবে সেটাই ভাবছে। এদিকে আদিলের চেহারার রং উড়ে গেছে। এ বিষয়টা নিয়ে যে এত তাড়াতাড়ি কথা উঠবে সেটা সে ভাবেনি। আদিলের কড়া দৃষ্টি শুধুই রুচির উপর। রুচির চেহারার ভাষা পড়তে চাচ্ছে সে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না। আদিল অধীর হয়ে রুচির উত্তরের আশা করছে। যেহেতু ভাইয়া এখন উপস্থিত নেই, তাই তার অনুপস্থিতিতে আমি কিছু বলতে চাচ্ছি না। ভাইয়া এলে না হয় এ ব্যাপারে কথা হবে। 2 ভাই একে অপরের দিকে তাকালেন। এরপর নাজিমুদ্দিন মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। ভাইয়ের ইশারা পেয়ে আজিমুদ্দিন বললেন। ঠিক আছে, তাহলে তাই হবে। আমাদের মেয়ে নিশ্চয়ই লজ্জা পেয়েছে মিতালি, সেজন্যই তো দেখলে না কেমন এক প্রকার পালিয়ে গেল। শান্তা বেগমের কথায় মিতালি হাসলেন। এরপর বললেন। আমি তো ওর বাবাকে নিয়ে টেনশনেই ছিলাম। কালকে যখন প্রথম কথাটা তুললাম রুচির জন্য আমাদের আয়ান কেমন হয়, তখন উনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, আমিও তো ভাবলাম আমার উপরে হয়তো রাগ করেছেন, কিন্তু পরক্ষণে তাকে হাসতে দেখে আমি নিজেই চমকে যাই। বিশ্বাস করেন, উনি আমার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, প্রথমবারের মতো তুমি এত দামি একটা কথা বলেছো মিতালি। এই চিন্তা তো কখনো আমার মাথাতেই আসেনি। আমাদের আয়ানের মতো ছেলেই হয় নাকি? সব দিক থেকেই পারদর্শী,
ছেলে ঘরে থাকতে আমি সারা দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আগে বড় ভাই ভাবির সাথে কথা বলতে হবে, তাছাড়া তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তখন আমি বললাম, আপনার ভাবি রাজি। আমরা দুজনে মিলে কথাটা ভেবেছি। আর আমাদের মনে হয় আয়ান ও রুচি একে অপরকে পছন্দ করে। আপনারা রাজি হওয়ার কথা শুনে তিনিও খুশি হয়ে গেলেন, বললেন, তাহলে ভাইয়ের সাথে আমি কথা বলে নেবনি, আগে তার মতামত জানতে হবে। তিনি সম্মতি জানালে এই ব্যাপারে কথা আগাবো যাবে। শান্তা বেগম বললেন, আয়ানের বাবাকে বলার সাথে সাথেই তো তিনি উল্লাসিত হয়ে আমাকে বললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এসব আগেই ভেবে রেখেছিলে? উনি তখন মাথা ঝুঁকিয়ে সায় জানালেন। আমিও এই সুযোগই বললাম, তাহলে তুমি কালকেই আজিমের সাথে কথা বলে নাও। রুচি দরজা লাগিয়ে আয়নকে অনবরত কল লাগিয়েই যাচ্ছে, কিন্তু সে একবারও রিসিভ করছে না। রুচি হতাশ হয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। কয়েকদিন ধরে মিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সেটাও হচ্ছে না। এদিকে আবার এখন ভাইয়াও ফোন তুলছে না। কি হচ্ছে এসব? রুচি এক হাতে কপালের দুপাশ চেপে ধরল। চোখ দুটো বন্ধ করতে আদিলের চেহারা ভেসে উঠল। তখন ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস হয়নি। রুচি ঠিকই বুঝতে পেরেছিল যে আদিলের দৃষ্টি ওর উপর। জানি না কখন এই ছেলে সামনে এসে হাজির হয়। ওকে হ্যান্ডেল করতে যে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। এক কাজ করি, এখনো সামনে চুপচাপই থাকি, যেন ওর মনে হয় আমি বিয়েতে রাজি। তাহলে হয়তো ও রাগ করে আর কিছু করবে না। হ্যাঁ, তাই ভালো হবে। এই সুযোগ কাজে লাগিয়ে ওকে নিজে থেকে দূরে সরিয়ে দেওয়াই শ্রেয় হবে। কিন্তু এখন সবার আগে আয়ান ভাইয়ের সাথে কথা বলাটা জরুরি। রুচি বিরক্ত হয়ে আবার আয়নকে কল করলো। এক ক্লায়েন্টের সাথে মিটিং রুমে বসে আছে আয়ন, ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখা, কিন্তু বারবার কল আসায় সেটা ভাইব্রেট হচ্ছে। কল ধরার জন্য আয়নের মন আঁকোপাকো করছে। সে মনে করেছে হয়তো মিম ফোন করছে। ফোন না ধরলে তো আবার এই মেয়ে রাগ করে বসবে। তাই আয়ান দ্রুত মিটিং শেষ করার চেষ্টা করছে। মিটিং শেষ হতে আয়ন নিজের সর্বপ্রথম রুম ত্যাগ করলো। পকেট থেকে ফোন বের করে ডায়ালে রুচির এতগুলো মিস কল দেখে কিছুটা হতাশ হলো। সে তো মিমের ফোনের আশা করছিল। পরক্ষণে ভাবলো হয়তো মিমের সাথে রুচির যোগাযোগ হয়েছে, সেজন্যই এতবার করে ফোন দিচ্ছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত কল ব্যাক করলো। একবার রিং হওয়ার সাথে সাথেই রুচি ফোন ধরলো। এরপর ধৈর্যহীন গলায় বলল, কতক্ষণ ধরে ফোন দিচ্ছি ভাইয়া, ধরছিলে না কেন? মিটিংয়ে ছিলাম, কিন্তু তুই এত হাইপার হচ্ছিস কেন? হাইপার হব না? এদিকে যে কাণ্ড ঘটে গেছে সেটা জানলে আমার থেকে তুমি বেশি হাইপার হয়ে যাবে। কি হয়েছে বলবি তো? বাড়িতে সবাই মিলে তোমার আর আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ও আচ্ছা। ও আচ্ছা, আমার আর তোমার বিয়ে ঠিক হয়েছে আর তুমি বলছো ও আচ্ছা? কি? কার বিয়ে? আমার আর তোর? আয়ন হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করলো, এতক্ষণ ধরে আমি কার বিয়ের কথা বলছিলাম? আমি ভেবেছি তোর আর যাই হোক, কিন্তু হঠাৎ করে এসব কিভাবে হলো? জানি না, কিচ্ছু জানি না। সকালবেলা আম্মু আর বড় বাবা মিলে আমাকে ডেকে বললেন যে আমার অনার্সের পর আমাদের বিয়ে। তুই না করিসনি? আমি না করব কিভাবে? তাহলে তুই রাজি হয়ে গেছিস? না, মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার? আমি বলেছি তুমি আসলে এই ব্যাপারে কথা হবে। এখন তুমি জলদি আসো আর এখান থেকে আমাদের উদ্ধার করো। হ্যাঁ, সেটা তো আসতেই হচ্ছে। আর ও ফোন ধরেছিল? না, ওই শয়তান তো ফোন বন্ধ করে রেখেছে, এখন পর্যন্ত খোলেনি। একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা ঝামেলা ঘাড়ে চেপে বসলো। সেটাই তো, এখন তুমি তাড়াতাড়ি এসে বাড়িতে বলে দাও যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তুমি অন্য কাউকে পছন্দ করো আর তাকেই বিয়ে করবে। রুচির কথা শেষ হওয়ার আগেই তার ঘরের দরজায় কেউ জোরে জোরে ধাক্কাচ্ছে। রুচি অলরেডি বুঝে গেছে দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে, তাই তাড়াতাড়ি কথা শেষ করে বলল, তাহলে তুমি আজকেই চলে আসো, আমি রাখছি এখন। ঠিক আছে। রুচি গিয়ে দরজা খুলে দিতে আদিল হড় হড় করে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। এরপর রুচির দুই ভাই শক্ত করে আঁকড়ে ধরে বলল, তুই বিয়েটা না করলি না কেন? বিয়ে কি আমার একার যে আমি একা জবাব দিব? দেখ রুচি, এখন একদম ঘাড়তে আমি করবি না। একে তো মাথা গরম আছে, তুই আরো গরম করে ইয়ে দিস না। যা বলছি সেটা সোজাসুজি উত্তর দে। আজও ভাইয়ের সাথে কথা না বলে আগেই একে একে কি বলবো আমি সবার সামনে?
তুই বলে দিবি যে তুই তাকে বিয়ে করতে পারবি না, তুই তাকে শুধু নিজের বড় ভাই ভাবিস, তাহলেই তো হয়ে যেত। তোর কি মনে হয় তুই আমার চোখের সামনে এই বাড়িতে আমার ভাইয়ের বউ হয়ে থাকবি আর আমি সেটা বসে বসে দেখবো? এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। তুই বেশি বাড়াবাড়ি করছিস আদিল। এখানে আমার আর ভাইকে নিয়ে কথা হচ্ছে, আমরা দেখে নিব। ও, তার মানে ভাইয়া যদি তোকে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে তুই বিয়ে করে নিবি? হ্যাঁ, কেন করব না? রুচি পরিকল্পনা মাফিক আদিলকে আরেকটু খেপিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করেই কথাটা বলল। সবাই যখন চাচ্ছে তখন আমারও কোনো সমস্যা নেই। আর তাছাড়া ভাইয়ার মতো ছেলেকে রিজেক্ট করার সাধ্য আছে নাকি আমার? কোথায় ভাইয়া সব দিক দিয়ে পারফেক্ট আর কোথায় আমি? রুচির মুখ থেকে অন্য ছেলের প্রশংসা শুনে আদিল জ্বলে উঠল। যতই ছেলেটা তার বড় ভাই হোক না কেন, আদিল একটানে রুচিকে নিজের বুকের কাছে টেনে চেপে ধরে রাখলো। এরপর দাঁতে দাঁত পিষে বলল, আমার বউ হবি তুই, শুধুমাত্র আমার। তোর পাশে অন্য কোনো ছেলেকে সহ্য হয় না আমার। আর সেখানে অন্য কারোর সাথে তোর বিয়ে হতে দেবো সেটা ভাবলি কি করে তুই? এতদিন তুই যা বলেছিস সব কথা রেখেছি। তোর আমার কাছে আসা পছন্দ না বলে তোর থেকে নিজের দূরত্ব বজায় রেখেছি। তুই স্পেস চেয়েছিস, স্পেস দিয়েছি। এখন তুই বলবি তুই অন্য কাউকে বিয়ে করবি, সেটাও মেনে নিতে হবে আমার? পাগল কুকুরে কামড়েছে নাকি আমাকে? এখন থেকে আমি যা বলবো তাই হবে। আমিও দেখি এই বিয়ে কি করে হয়। একবার যখন তোকে চেয়েছি তখন তুই আমার, আর আমারই হতে হবে তোর। আদিলের প্রশস্ত বুকে লেপ্টে আছে রুচি। সারা শরীর জুড়ে ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে তার। সেই সাথে আদিলের বলা কথাগুলো বুকে যেন ঝড় তুলছে। একসাথে দুটো তাল সামলাতে হিমশিম খেয়ে গেল সে। আদিলের বুকের সাথে পাথরের ন্যায় জমে আছে, সামান্য নড়াচড়াটুকু করছে না পর্যন্ত। নিজেকে ছাড়ানো চিন্তা ভাবনা তো ভুলেই গেছে যেন। আদিল একটানা কথাগুলো বলে রুচিকে ছিটকে নিজের থেকে দূরে সরে দিল। এরপর ঘর থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। আদিল চলে যেতেই রুচি হাঁপাতে লাগলো। এতক্ষণ ধরে নিঃশ্বাস নিতেও যেন ভুলে গিয়েছিল। কি হলো এটা? এই তো হিতে বিপরীত হয়ে গেল। ভেবেছিলাম ওকে এভাবে রাগিয়ে দিলে আর কখনো আমার মুখটাও দেখতে চাইবে না, কিন্তু সেসব তো কিছু হলো না, বরং উল্টো সে আরো আমাকে শাসিয়ে গেল। না জানি এখন কাকে কি বলে বসে। হায় আল্লাহ, সব পেরেশানি তোমার আজকেই দিতে হলো। সাহায্য করো, সাহায্য করো প্লিজ, এই পরিস্থিতি থেকে বের করো। রুচির ঘরের দরজা খোলা পেয়ে সূচি আর আফসানা হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। সূচি বোনকে জড়িয়ে ধরে বলল, কনগ্রাচুলেশনস আপু, কি মজা তোমার বিয়ে। আর সবচেয়ে মজার বিষয়, তোমার বিয়ে হলে তুমি আমাদের সাথেই থেকে যাবে। ভাগ্যে শায়ান ভাইয়ের সাথে তোমার বিয়েটা হচ্ছে, না হলে তো তুমি আমাদের ছেড়েই চলে যেতে। আফসানাও রুচিকে বলল, আপু কংগ্রাচুলেশন। জানো, তোমাদের বিয়ে নিয়ে আমি কত দিন ধরে এক্সাইটেড ছিলাম। ফাইনালি সবাই রাজি হয়ে গেল। কি, তুই আমাদের বিয়ে নিয়ে আগে থেকে এক্সাইটেড ছিলি? মানে এর আগেও বাড়িতে আমাদের বিয়ের কথা হয়েছে? সূচি দাঁত কেলিয়ে হেক করে হাসলো। আসলে আমি অনেক আগেই চুপি চুপি আম্মু আর বড় আম্মুর কথা শুনে নিয়েছিলাম। রুচি ছোট বোনের কান টেনে ধরে বলল, তুই যখন জানতি তাহলে সেটা আমাকে জানাসনি কেন? কি করছো আপু? ছাড়ো, লাগছে তো। তোমাকে কিভাবে বলতাম? ওটা তো আমাদের সিক্রেট কথাবার্তা ছিল। রুচি ওর কান ছেড়ে দিতে সূচি হাত দিয়ে সেখানে ডলতে লাগলো। আফসানা সেটা দেখে ফিক করে হেসে ফেলল। আপু, এখন আর আমার কান ধরে টানাটানি করবে না তো? এখন আমি বড় হয়ে গেছি না? হ্যাঁ, খুব বড় হয়ে গেছো তুমি। এবার তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে। সূচি লজ্জা পাবার ভঙ্গিতে মাথা নিচু করে বলল। ঠিক আছে, তাহলে পাত্র খোঁজা শুরু করে দাও। রুচি ওর কথায় অবাক হয়ে বলল, কি বললি? বিয়ে করবি? পড়াশোনার নাম নেই এসেছে বিয়ে করতে। মারবো এক চড়। যা গিয়ে পড়তে বস। এখন কে পড়বে? বলে সূচি ঘর থেকে পালালো। আফসানাও তার পিছু পিছু বেরিয়ে গেল। আম্মু, আম্মু, গরম পানি দাও তো, গোসল করতে যাব। মিতালি বেগম ভুঁড়ি কুচকে বললেন, সূর্য, আজ কোন দিক দিয়ে উঠলো রে? তুই নিজে থেকে গোসল করতে যাওয়ার কথা বলছিস। শরীর ঠিক আছে তো, নাকি বোনের বিয়ের খুশিতে আত্মহারা হয়ে গেছিস? উফ, ভালো লাগে না কিন্তু গোসল না করে তোমাদের কথা শুনতে হয়। এখন করতে চাচ্ছি, সেখানেও তোমরা শুরু করে দিয়েছো। না, লাগবে না গরম পানি, আমি ঠান্ডা পানিতেই করে নিচ্ছি। এই না, না না না, দাঁড়া, গরম পানি নিয়ে যা।
তাহলে তাড়াতাড়ি দাও। সূচি তাড়াতাড়ি করে গোসল করলো, কারণ তার মন পড়ে আছে ছাদে, স্পষ্টভাবে বলতে গেলে পাশের বাড়ির ছাদে। তাই তো জামা কাপড় পরে সেখানেই দৌড় দিল সে। সূচি ছাদে দাঁড়িয়ে পাশের বাড়ির ছাদে উকিঝুঁকি করছে। উনি কি আজকে ছাদে আসবেন না? কয়েকদিন ধরে তো দেখতেই পাইনি, আজও কি তার দেখা পাবো না? সূচি বেশ কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলো। আজকে রোদ বেশ ভালোই উঠেছে। সূচির পিঠ অব্দি ছড়ানো ভেজা মুক্ত চুলগুলো রোদের উত্তাপে শুকিয়ে গেল। ধ্যাৎ, আজকে মনে হয় উনি আর আসবে না। সূচি গাল দুটো ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বলল। এরপর মন খারাপ করে ধপধপ করে পা ফেলে ছাদের দরজার দিকে এগিয়ে গেল। এ সময় পুরুষালী কণ্ঠস্বর শুনে পা জোড়া তার থমকে গেল। নিজেকে দরজার পেছনে আড়াল করে আগে উকি দিয়ে দেখলো কে এসেছে। কাঙ্ক্ষিত পুরুষকে দেখতে পেয়ে সূচির মন আনন্দে নেচে উঠল। এরপর সে এমন ভাব করে ছাদে ঢুকলো যেন মাত্রই ছাদে প্রবেশ করেছে। ছাদে শুকাতে দেওয়া কাপড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে এবং আর চোখে রাহাতকে দেখছে। রাহাত ফোনে কথা বলছে। সূচি কান খাড়া করে সেটা শোনার চেষ্টা করছে, কিন্তু খুব একটা ফল পাচ্ছে না। সূচি মনে মনে ভাবছে সে নিজে থেকে কিছু বলবে কি বলবে না। বড় সংশয়ে পড়ে গেছে মেয়েটা। কথা বলার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও লজ্জায় কিছু বলতেও পারছে না। শুধু চুরি চুরি করে রাহাতের প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। রাহাতের পরনে জিন্স এবং একটা সিম্পল টি শার্ট। রাহাত কথা বলতে বলতে মুচকি মুচকি হাসছে, আবার মাঝে মাঝে চুলগুলো ব্যাগ বিরাস করছে। ইস, মনে হচ্ছে দৌড়ে গিয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে পালিয়ে যাই। সূচি মুখে হাত দিয়ে হাসলো হিহি। হাসির শব্দ কানে ভেসে আসতে রাহাত এদিকে তাকালো। সূচি রাহাতকে নিজের দিকে তাকাতে দেখে অপ্রস্তুত হয়ে গেল। মনে মনে নিজের উপরই বিরক্ত হয়ে বলল, ধুর, জোরে করে কেন হাসলাম? এখন উনি হয়তো ভাবছেন আমি পাগলই নাকি? পাগলরাই তো এইভাবে নিজে নিজে হাসে। রাহাত সূচিকে দেখে ওর দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলো। সেই হাসি দেখে সূচির ঠোঁটেও আপনা আপনি হাসি ফুটে উঠল। তবে এই হাসির স্থায়িত্ব দীর্ঘক্ষণ হলো না, কারণ নিচে থেকে মায়ের ডাক ভেসে এলো। তাই সূচি সিঁড়িঘরের দিকে ছুট লাগালো। কি রে, এতক্ষণ ধরে রোদের মধ্যে কেউ ছাদে বসে থাকে? কখন এসেছিস? খেতে হবে না? যা, সবাইকে ডেকে নিয়ে আয়। আম্মু আর ডাকার সময় পেল না। মাত্রই তো আমাকে দেখে উনি হাসলেন, এরপর হয়তো কিছু বলতেন, কিন্তু না, আমার মা তার আগেই তো ডেকে উদ্ধার করলেন। উফ, আম্মু না। সূচি বিড়বিড় করতে করতে সবাইকে ডাকলে চলে গেল। খাবার টেবিলে আদিলকে না দেখে রুচি বোনকে জিজ্ঞেস করলো, কিরে আদিলকে ডেকে নিয়ে আসিসনি? ডাকতে গিয়েছিলাম, কিন্তু ভাইয়া তো বাড়িতে নেই। আফসানা মনে মনে ভাবল, খাবার টেবিলেই তো তাকে একটু ভালো মতো দেখতে পাই, আজকে সেটাও হলো না। উনি কখন আসবে কে জানে। সন্ধ্যা লগভগ সময় আয়ান দ্রুতগতিতে বাড়ির সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুচির সাথে কথা বলার পর এক মুহূর্ত সময় ব্যয় করেনি, সোজা টিকিট কেটে বাসে উঠে পড়েছে। যাত্রাপথে তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল। আগে বাড়ি গিয়ে সবার সাথে কথা বলি, তারপর আরেকজনকে সোজা করবো। এবার অনেক হয়েছে ওর। ভালোই বলেছিলাম সময় নিয়ে ভেবে তারপর উত্তর জানাতে, কিন্তু ও তা না করে ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। কি ভেবেছে কি ওই মেয়ে? ও আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে? ও এভাবে যোগাযোগ অফ করে রাখলে আমি চুপ হয়ে যাব? এতটাই সস্তা মনে হয় আমার অনুভূতি? মিস রকচোটার তেরাক রক সোজা করার সময় এসে গেছে। ড্রয়িং রুমে ঢুকে মা করে চেঁচাতে শুরু করলো আয়ান। ডাক শুনে শান্তা বেগম দ্রুত ঘর থেকে বের হয়ে এলেন। ওকে দেখে জিজ্ঞেস করলেন, আয়ান, তুই কখন এলি? আজ যে আসবি সেটাও তো একবারও বলিসনি। আসতে চেয়েছিলাম নাকি? তোমাদের জন্যই তো আসতে হলো। কেন, কি হয়েছে? সবাই কোথায়? সবাইকে ডাকো তো, জরুরি কথা বলার আছে। ঘর থেকে আয়নের কণ্ঠ শুনে রুচি বুঝতে পেরেছে সে এসে গেছে, তাই নিজে থেকেই তাড়াতাড়ি বের হয়ে এলো। কিছুক্ষণের মধ্যে ড্রয়িং রুম ভরে গেল। সবাই এসে উপস্থিত হয়েছে, তবে সেখানে বিরাজ করছে পিনপতন নীরবতা। সকলে আয়নের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কথা শুরু করার পূর্বে আয়ন নিজেকে সংযত করলো। যতই হোক, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। আয়ান আর দেরি না করে নিজের পক্ষ রাখার জন্য মুখ খুলল। আব্বু, ছোট বাবা, আমি রুচিকে বিয়ে করতে পারবো না। চমকে উঠলেন দুই ভাই, সাথে চমকালেন তাদের স্ত্রীরা। দুই যে একে অপরের মুখ চাওয়াচাই করছেন।
তারা তো ভেবেছিলেন আয়ান রুচিকে পছন্দ করে, তাহলে সেসব কি তাদের নিছক ভুল ধারণা ছিল মাত্র? আয়ান আই এম সরি, কিন্তু আমি ছোট থেকে রুচিকে নিজের বোন হিসাবে দেখেছি। ও আমার ছোট বোন হয়, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বাড়ির সকলেকে কম বেশি অবাক হলো, সেটা সবার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু রুচির চোখে মুখে স্বস্তির ছাপ, একমাত্র সেই স্বাভাবিক হয়ে আছে। আর একজন থাকলে সেও হয়তো চিন্তামুক্ত হতো, কিন্তু সে এখন বাড়িতে অনুপস্থিত। সূচি বিড়বিড় করে বলল, তাহলে আপুর বিয়ে আইন ভাইয়ের সাথে হবে না? আপু আমাদের সাথে থাকতে পারবে না? ভেবেই তার ছোট মনখানা ভার হয়ে গেল। আয়ান কিছুক্ষণ বিরতি নিয়ে আবারও বলা শুরু করলো, আমার জীবনে অন্য কেউ আছে এবং আমার পরিকল্পনা শুধু তাকে বিয়ে করা।